সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বোরহান ভাইয়া আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব, যেটা চট্টগ্রাম বোর্ড সমন্বিত 2018-তে আসছিল, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল বোর্ড 2018। এই প্রশ্নটা সমাধান করলে আমি বলতে পারি এই প্রশ্নগুলা 90-95% পরীক্ষা আসবে। তুমি লিখে রাখতে পারো, আমি যা বলেছি ওটা যদি না হয় একটা কল দিবা, বুরহান ভাই আসেন আমার এক কাপ চা খাওয়ান, গালে দিও না কিন্তু আবার, ঠিক আছে? গালে দেওয়া যাবে না। এখন দেখেন, আমরা উদ্দীপক পড়ার আগে কিন্তু আমরা আগে বলেছি প্রশ্নগুলো আইডেন্টিফাই করবো। সো আমরা প্রশ্নটা আইডেন্টিফাই করি। ফার্স্ট ওয়ান হচ্ছে জনাব মামুনের মৃতব্যয় ফরমাইশের পরিমাণ নির্ণয় করো। তার মানে জনাব মামুনের মৃতব্যয় ফরমাইশ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে বলেছেন। এখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে ওই পরিমাণ পণ্য অর্ডার দেওয়া, যে পরিমাণ পণ্য অর্ডার দিলে আমার ব্যয়ের পরিমাণ সবচেয়ে কম হবে। এর চেয়ে বেশি পরিমাণ অর্ডার দিলেও ব্যয়ের পরিমাণ বাড়বে, এর চেয়ে কম পরিমাণ পণ্য অর্ডার দিলেও আমার ব্যয়ের পরিমাণ বাড়বে। তাহলে আমি ওই পরিমাণ পণ্য অর্ডার দিব যে পরিমাণ পণ্য অর্ডার দিলে আমার ব্যয়ের পরিমাণ কি হয়? সর্বনিম্ন হয়। ঠিক আছে? তাহলে আমাকে গ নম্বর কোয়েশ্চনে কি বের করতে বলেছে? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এটা বের করতে বলেছেন, এটাকে বলে মৃতব্যয়ী ফরমাইশ পরিমাণ। দেন এরপরে কি বলেছে 4 নম্বর কোয়েশ্চেনে, আম সংগ্রহের সময় একদিন বেড়ে গেলে ফরমাইশ স্তরের উপর কেমন প্রভাব পড়বে? তার মানে আম সংগ্রহের জন্য এখানে হয়তো একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, বলা হচ্ছে এই নির্দিষ্ট সময়ের অতিরিক্ত যদি একদিন বেড়ে যায় তাহলে আমার ফরমাইশ পরিমাণ কি ধরনের প্রভাব বিস্তার করবে, বা আমার ফরমাইশ স্তরের উপর কি প্রভাব পড়বে, এটা আমাকে আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে 4 নাম্বার কোয়েশ্চেনে আমাদেরকে মূলত কাজ করতে বলছে কিসের উপর? ফরমাইশের উপর। তাহলে ফরমাইশ বিন্দু, ফরমাইশ বিন্দু বা পরিমাণ, যেটাই মন চাই ওইটাই করবেন। ঠিক আছে? এটাই আমাদেরকে, এটার থ্রুতে আমাদেরকে আনসার দিতে হবে। সো আমরা উদ্দীপক পড়ে এখন ডেটা কালেকশন করব। ঠিক আছে? সো আমাদের ডেটাগুলো কালেকশন করি। আম ব্যবসায়ী জনাব মামুন রাজশাহী থেকে আম কিনে নোয়াখালীতে বিক্রি করেন। আরে ডিস্ট্রিক্ট চাই। ঠিক আছে? দেখবা সামনে কিন্তু আমাদের চট্টগ্রামের পাবলিকগুলো বলবে যে দেশ চাই, দেশ দেশ, ডিস্ট্রিক্ট না। আরে আমরা আলাদা একটা দেশ চাই, স্বাধীন হব। ঠিক আছে? এরপর কি বলে দেখেন, বলে যে তিনি 1 বছরে 1 লক্ষ কেজি আম কিনেছেন। কয় লক্ষ কেজি? 1 লক্ষ কেজি। খাওয়ার জন্য না, বিক্রি করার জন্য। দেখি আবার। ঠিক আছে? তাহলে 1 লক্ষ কেজি আম কিনেছেন মানে কি? 1 বছরে 1 লক্ষ কেজি আম কিনেছেন। কেন কিনেছেন? খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? তাহলে বিক্রি করার জন্য যদি 1 লক্ষ কেজি আম কিনে, অবশ্যই 1 লক্ষ কেজির ডিমান্ড আছে বলেই 1 লক্ষ কেজি আম সংগ্রহ করেছে, কিনেছেন। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় বার্ষিক চাহিদা বা অ্যানুয়াল ডিমান্ড। তাহলে অ্যানুয়াল ডিমান্ড কয় লক্ষ কেজি? 1 লক্ষ কেজি। দেন এরপর কি বলে দেখেন তো, বলা যায় প্রতিটি ফরমাইশে পরিবহন ও যোগাযোগ ব্যয় যথাক্রমে 1750 ও 250 টাকা। আমরা জানি মজুদ পণ্যের সাথে সম্পৃক্ত ব্যয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফরমাইশ ব্যয় আর একটা হচ্ছে বহন ব্যয়। ঠিক আছে? আমি শর্টকাটে বলে দিচ্ছি, ভালো করে বুঝতে পারবেন, মনে রাখবেন। ধরেন এটা হচ্ছে গোডাউন। ঠিক আছে? তো যেখান থেকে পণ্যগুলা কিনবেন ঠিক ওখান থেকে গোডাউনের দরজা পর্যন্ত পণ্যগুলো আনতে পণ্যগুলার পিছনে যে ব্যয় হয় তাকে বলে ফরমাইশ ব্যয়। তাকে কি ব্যয় বলে? ফরমাইশ ব্যয় বলে। আর গোডাউনে পণ্যগুলা ঢুকার পর থেকে এই পণ্যগুলা বিক্রি করা পর্যন্ত, কি করা পর্যন্ত? বিক্রি করা পর্যন্ত এই পণ্যগুলোর পিছনে যা যা খরচ হবে এগুলাকে বলে বহন ব্যয়। ঠিক আছে? তাহলে এখন এখানে খেয়াল করেন তো, প্রতিটি ফরমাইশে পরিবহন ব্যয়। তাহলে পরিবহন কোথায় দরকার? গোডাউনে পণ্যগুলো ঢোকার পরে না, গোডাউনে পণ্যগুলো আনার জন্য। তাহলে এটা বাইরে, তাহলে এটা হচ্ছে ফরমাইশ ব্যয়। এরপরে যোগাযোগ ব্যয়, আমি পণ্যগুলো যার কাছ থেকে কিনবো তার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। এখন যোগাযোগ কি? আমার গোডাউনে পণ্য ঢোকার পরে যোগাযোগ করবো যে, নাকি পণ্যগুলো কেনার জন্য আগে থেকেই যোগাযোগ করব? তাহলে এটা কি হবে? ফরমাইশ ব্যয়। ওকে? সো আমাদের ফরমাইশ ব্যয় দিয়ে আছে টোটাল 2000 টাকা, 1750 এবং 250। ফরমাইশ ব্যয়কে বলা হয় অর্ডার কস্ট। তাহলে অর্ডার কস্ট দিয়ে আছে 2000 টাকা। দেন এরপর কি বলা আছে? বলা হচ্ছে প্রতি কেজি আমের গুদাম ভাড়া 1 টাকা। তাহলে গুদাম ভাড়া মানে কি? গোডাউনে পণ্যটা ঢোকার পরে বিক্রি করার পর্যন্ত ভাড়া। ঠিক আছে? তাহলে ওই ভাড়াটাকে আমরা কি বলবো? ফরমাইশ ব্যয়। এটা কি বহন ব্যয়? অবভিয়াসলি
বহন ব্যয়। কারণ আমি বলেছি গোডাউনের দরজা পর্যন্ত হচ্ছে ফরমাইশ ব্যয়, গোডাউনের ভিতরে ঢুকা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত হচ্ছে কি ব্যয়, বহন ব্যয়। তাহলে গুদাম ভাড়া কিসের জন্য, গোডাউনে ঢুকছে পণ্যগুলা, ওই গোডাউনে পণ্য রাখা যেগুলো আছে ওইগুলোর জন্য গোডাউন ভাড়া দিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি ব্যয় হবে, ক্যারিং কস্ট বা বহন ব্যয়। তাহলে ক্যারিং কস্ট হচ্ছে 1 টাকা। দেন এরপর কি বলছে দেখো, বলা হচ্ছে আম সংগ্রহ সময় 3 দিন। আম সংগ্রহ সময় কয় দিন, 3 দিন। তার মানে ধরো উনি রাজশাহী থেকে নোয়াখালীতে আম আনার জন্য রাজশাহীতে অর্ডার দিয়েছে। এখন রাজশাহী থেকে নোয়াখালী পর্যন্ত আমগুলা আসতে টোটাল কয় দিন সময় নেবে, 3 দিন। ঠিক আছে, এটাকে বলে লিড টাইম। এটাকে কি বলে, লিড টাইম। এখন লিড টাইম আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে দরকার নাই, লিড টাইম দরকার আছে কোথায়, পূর্ণ ফরমায় এসে। কোথায় দরকার আছে, পূর্ণ ফরমায় এসে। তাহলে আমরা এখানে লিখতে পারি লিড টাইম। তাহলে লিড টাইম মানে কি, পণ্যগুলো অর্ডার দিয়ে যতদিনের মধ্যে আমার গোডাউনে এসে হাজির হবে ওই সময়টাকে বলা হয় কি টাইম, লিড টাইম। অথবা এটাকে বলা হয় বহন সময়। কি সময়, বহন সময়। এরপর বলা হচ্ছে দেখো, জনাব মামুন অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়াতে 400 কেজি আম অতিরিক্ত মজুত রাখে। তার মানে আমাদের মারা কি করে, হঠাৎ করে মেহমান সাজি চলে আসে, সেজন্য মা কি করে, দেখবে যে বাবার পকেট থেকে কিছু কিছু অর্থ মেরে দেয়। অথবা আমাদের চাউলের ড্রাম যেটাতে চাউল থাকে, দেখবা যে ওখান থেকে কিছু চাউল মা আগে থেকে সরা রাখে প্রত্যেক মাসে। কেন, হঠাৎ করে মেহমান চলে আসলে যাতে লজ্জা পেতে না হয়। ঠিক সেমভাবে একজন ব্যবসায়ীও তার অনাকাঙ্ক্ষিত অবস্থা, সে বলছে রাজশাহী থেকে নোয়াখালী পর্যন্ত আমগুলো আনতে কয়দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে। হঠাৎ করে দেখা গেল সে যে গাড়ি করে আম আনতেছে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে না, এখন তার বিক্রি তো বন্ধ হয়ে যাবে। এখন যে ভালো ব্যবসায়ী সে জানে কোনো অবস্থাতেই আমার ক্রেতাদেরকে ডিসস্যাটিসফাইড করা যাবে না, পণ্যের সরবরাহ সবসময় সঠিক রাখতে হবে। ঠিক আছে, সেজন্য এই অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়ানোর জন্য জনাব মামুন সাহেব কি করেছে, 400 কেজি আম অলওয়েজ তার গোডাউনে মজুত রাখে, আলাদা করে মজুত রাখে। ঠিক আছে, এটাকে বলা হয় নিরাপত্তা মজুত। কি বলা হয়, নিরাপত্তা মজুত। তাহলে নিরাপত্তা মজুত কত, 400 কেজি। দেন এরপর কি বলা আছে দেখো, বলা হচ্ছে বার্ষিক কর্মদিবস 250 দিন। জনাব মামুনের বউ বাচ্চা নাই বলে মনে করছো তোমরা, না, জনাব মামুনের বউ বাচ্চা আছে, সেজন্য সে কি করছে 365 দিনে 365 দিন কাজ না করে কয়দিন কাজ করবে বলছে, 250 দিন। ঠিক আছে, তার মানে সে বিক্রয় কার্য চালায় কয়দিন, 250 দিন। বাকিগুলা সে বউ বাচ্চাকে সময় দেয়। ঠিক আছে, আর বউ বাচ্চাকে সময় না দিলে কি হয়, যারা বিবাহিত তারা জানে। তাহলে এটাকে বলে কার্য দিবস, 250 দিন। দেখো আমরা সব ইনফরমেশন কালেক্ট করে ফেলেছি, এখন উদ্দীপককে ডিলিট করে দিছি। ঠিক আছে, ওর সাথে ভালোবাসা আমাদের শেষ। এখন দেখো আমরা আনসার দিব। প্রথমে বলছে আমাদেরকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্র কি রে বাপ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকুয়াল টু √2 টু অ্যানুয়াল ডিমান্ড ইন্টু ফরমাইশ ব্যয় ডিভাইডেড বাই সি। তাহলে আমরা মান বসাই, দেখো 2 অ্যানুয়াল ডিমান্ড এর মান কত, 1 লক্ষ। তাহলে বসাইলাম। এরপরে দেখো অর্ডার কস্ট কত, 2000। তাহলে ইন্টু 2000। ক্যারিং কস্ট কত, 1 টাকা। তাহলে 1 টাকা বসাইলাম। যদি আমরা এটা ক্যালকুলেট করি, দেখো এই মানটা যদি তোমরা কি করো, ক্যালকুলেট করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের মান আসবে কত, 20,000 কেজি। কয় কেজি, 20,000 কেজি। তার মানে মিতব্যয় ফরমাইশ পরিমাণ বলতে কয় কেজি বোঝাচ্ছে, 20,000 কেজি। তার মানে জনাব মামুন রাজশাহী থেকে আমানার জন্য প্রত্যেকবার অর্ডার দিবে কয় কেজি করে, 20,000 কেজি। এর চেয়ে কম আনলেও ব্যয় বাড়বে, এর চেয়ে বেশি আনলেও ব্যয়ের পরিমাণ বাড়বে। সবসময় আনবে কত, 20,000 কেজি। জাস্ট একটু অঙ্ক করে দিলে কয় নাম্বার, 3 নাম্বার, যেমন লাগতেছে মাংনা নাম্বারগুলো দিচ্ছে। ঠিক আছে, দেন এখানে বলেছে এই কোয়েশ্চেনটা খুবই সুন্দর, ভালো করে খেয়াল করো। পূর্ণ ফরমাইশ বিন্দু বের করতে বলছে, এগুলো মাথা থেকে ফেলে দিলাম। এখানে বলছে লিড টাইম হচ্ছে 3 দিন, নিরাপত্তা মজুত 400 কেজি, কার্য দিবস হচ্ছে 250 দিন। এখন এখানে সুন্দর একটা কথা বলেছে আম সংগ্রহের সময় 1 দিন বেড়ে গেলে পূর্ণ ফরমাইশ স্তরের উপর কেমন প্রভাব পড়বে। আচ্ছা, আম সংগ্রহের সময় বেড়ে না যাক, স্বাভাবিক কত, স্বাভাবিক হচ্ছে 3 দিন। আচ্ছা 3 দিন আম সংগ্রহের সময় যদি 3 দিন হয়, পূর্ণ ফরমাইশ স্তর কত, এটাকে আমরা জানি।
তো আম সংগ্রহের সময় যদি 3 দিনের জায়গায় 7 দিন হয় তো কেমন প্রভাব পড়বে পুনঃফরমাইশ স্তরের উপর, এটা আমরা কেমনে জানবো? কারণ আমাকে 3 দিনেরটাও জানতে হবে, 4 দিনেরটাও জানতে হবে। আচ্ছা, আমি পরীক্ষায় পাশ করলে কি হবে এটা আমি জানতে হবে, আবার পরীক্ষায় ফেল করলেও কি হবে এটা জানতে হবে। আমি A+ পেলে কি লাভ, গোল্ডেন A+ পেলে কি লাভ, দুইটার সমাধান আমাকে জানতে হবে, দুইটার ফিডব্যাক আমাকে জানতে হবে। তাহলে 3 দিনের ক্ষেত্রে আমার পুনঃফরমাইশ বিন্দু কত হয়, আর 4 দিনের ক্ষেত্রে পুনঃফরমাইশ বিন্দু কত হয়, তখন আর আমি বুঝতে পারবো প্রভাব কি পড়ছে, বাড়ছে নাকি কমছে। তাহলে আমাকে 3 দিনেরটাও বের করতে হবে, 4 দিনেরটাও বের করতে হবে, তখন আমি বুঝতে পারবো আসলে কি প্রভাব বিস্তার করেছে আমার পুনঃফরমাইশ বিন্দুর উপর একদিন বেড়ে যাওয়ার কারণে। ওকে, তাহলে আমরা 3 দিন দিয়ে একবার বের করব, 4 দিন দিয়ে একবার বের করব। দেখো, আমরা 3 দিন দিয়ে একবার বের করব, 4 দিন দিয়ে 4 বার দিয়ে একবার বের করব। ঠিক আছে, তাহলে আমরা বের করি বহন সময় যখন 3 দিন হয়। ঠিক আছে, তাহলে আমরা বের করব পুনঃফরমাইশ বিন্দু। এই পুনঃফরমাইশ বিন্দুর সূত্র কি, নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইনটু গড় ব্যবহার। কি ব্যবহার, গড় ব্যবহার বা স্বাভাবিক ব্যবহার। ঠিক আছে, এখন দেখো নিরাপত্তা মজুদ সরাসরি আমাদেরকে দিয়ে আছে, কিন্তু দেখো এই যে নিরাপত্তা মজুদ দিয়ে আছে না, লিড টাইম সরাসরি দিয়ে আছে 3 দিন, কিন্তু গড় ব্যবহার তো আমাকে দেওয়া নেই। তাহলে গড় ব্যবহার আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো বাপ, গড় ব্যবহার সারা বছরে আমি কত লক্ষ একক ব্যবহার করি, এই যে দেখলাম 1 লক্ষ একক ব্যবহার করি, এই যে আগের অঙ্কে আছে কত লক্ষ একক আমার ডিমান্ড 1 লক্ষ, এবং এই 1 লক্ষ একক ডিমান্ডগুলো কি আমার একদিনে দরকার হয় নাকি 250 দিনে দরকার হয়, 250 দিনে কিন্তু দরকার হয়। তাহলে আমার প্রতিদিনে গড়ে কত একক ব্যবহার হয় এটাকে আমরা বের করতে পারবো না। তাহলে এটা কিভাবে বের করব, গড় ব্যবহার কেমনে বের করব, অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই কি, কার্য দিবস, অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই কার্য দিবস। তাহলে অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে কত, 1 লক্ষ, কার্য দিবস কত, 250। তার মানে আমরা প্রতিদিন বিক্রি করি কয় কেজি, 400 কেজি। তাহলে এটা হচ্ছে গড় ব্যবহার। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখন নিরাপত্তা মজুদ কত লিখবো, 400 প্লাস লিড টাইম কত ধরছি 3 ইন্টু গড় ব্যবহার কত 400। তাহলে একটু খেয়াল করে দেখো তো বাপ, 400 3 4 1200, তাহলে 400 আর 1200 কত, 1600 একক। কত একক, 1600 একক। তাহলে আমার বহন সময় যখন 3 দিন হয় সেই ক্ষেত্রে আমার পুনঃফরমাইশ বিন্দু হচ্ছে কত, 1600 একক। তাহলে বহন সময় যখন একদিন বেড়ে গিয়ে কয় দিন হয়, 4 দিন হয়, তাহলে আমার পুনঃফরমাইশ বিন্দু কত হয় এটা বের করতে হবে। তাহলে আমরা বের করি, তাহলে বহন সময় যখন কয় দিন হয়, 4 দিন হয়, তাহলে আমরা লিখব পুনঃফরমাইশ বিন্দু ইকুয়াল টু কি মজুদ, নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইনটু গড় ব্যবহার। ঠিক আছে, তাহলে লিড টাইম কত ছিল, সরি নিরাপত্তা মজুদ হচ্ছে 400 প্লাস লিড টাইম এখন 3 লিখবো নাকি 4 লিখবো, 4 ইনটু গড় ব্যবহার কত বের করছি 400। তাহলে 4 4 16, 16 4 কত 20, তার মানে 2000 একক। এখন দেখেন তো বুঝতে পারছেন কিনা, আমার লিড টাইম যখন 3 দিন হয় সেক্ষেত্রে আমার লিড টাইম যখন 3 দিন হয় সেক্ষেত্রে আমার পুনঃফরমাইশ বিন্দু হচ্ছে 1600 একক। আবার আমার লিড টাইম যখন একদিন বৃদ্ধি পেয়ে কয় দিন হয়, 4 দিন হয়, সেক্ষেত্রে আমার পুনঃফরমাইশ বিন্দু হচ্ছে কত 2000 একক। তার মানে লিড টাইম একদিন বাড়ার কারণে আমার পুনঃফরমাইশ বিন্দু বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে, 2000 হয়ে গেছে।
ওকে, তাহলে আমরা লিখতে পারবো না বহন সময় একদিন বৃদ্ধি পেলে ফরমায়েশ বিন্দু পুনঃফরমায়েশ বিন্দুও কি পাই, বৃদ্ধি পাই। যেখানে আমরা দেখেছি লিড টাইম 3 দিন হলে পুনঃফরমায়েশ 1600 একক, যা আচ্ছা 1600 একক, যেখানে লিড টাইম একদিন বৃদ্ধি পেয়ে 7 দিন হলে পুনঃফরমায়েশ 400 একক বৃদ্ধি পেয়ে 2000 একক হয়। ঠিক আছে, সো আমরা খুব সুন্দরভাবে স্যারকে বুঝিয়ে দিলাম, হয়তো স্যার আমাদের চেয়ে কম বুঝতে পারে, সেজন্য একটু বুঝিয়ে দিলাম আর কি, বেচারা মানুষ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।